144 কিলোমিটার সীমানা জুড়ে এই রাষ্ট্রটা আছে। আমাদের 5138 কিলোমিটার যে সীমানা আছে, তো ভারত জুড়ে আছে 4144 কিলোমিটার। নিঃসন্দেহে তার সীমান্ত, তার এই দ্বারা বৃহৎ অর্থনীতি, বৃহৎ জনসংখ্যা ইত্যাদি দ্বারা আমাদের উপরে একটা প্রভাব বিস্তার তারা করেই যাচ্ছে। কেন যাচ্ছে এই বিষয়টা হয়তো আমরা পরে আলোচনা করব। এখন দেখেন, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সে নিজেকে মোড়ল, প্রভুত্ব এবং আমরা সবাই বিড়াল, ওরা সবাই সিংহের মতো ব্যবহার করে, অথবা বিগ ব্রাদার সুলভ আচরণ করে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তেই। আমাদের ব্যবসা বাণিজ্য বলেন, সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করতেছে। সবকিছু নিয়ে আমরা এক কঠিন অবস্থার মধ্যে আছি। ফেলানিকে মেরে তারে ঝুলিয়ে রাখে, প্রতিদিন আমাদের সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। এটা তো কখনোই আমাদের প্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। সুতরাং এই প্রতিবেশীর সাথে আপনি কিভাবে অবস্থান করবেন, কিভাবে আপনার ভবিষ্যৎকে আগিয়ে নেবেন, সেটি কিন্তু 24-এর আন্দোলনের ফলে মানুষ কিন্তু এটা এখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। এবং ভারত অনেক বড় দেশ, প্রায় 32,27,000 বর্গ কিলোমিটার একটা রাষ্ট্র। তো আমি ভারতকে বলি, অনেক সময় ভারতকে বলার চেষ্টা করেছি যে ভারত কখনো বিশ্ব শক্তির কাছে যেতে পারবে না। সে আঞ্চলিক মোড়ল হতে পারবে, আঞ্চলিক দাদাগিরি করবে। কারণ আপনি যত বড় মস্তান হন না কেন, যদি গ্রামের মানুষ আপনাকে ভালো না বাসে, আপনি কিন্তু গ্রামের মানুষ ভালোবাসে, তাহলে আমি রাত্রে নিরাপদে ঘুমাইতে পারবে। ঠিক যদি এটা ভারতের ক্ষেত্রে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দেখেন যে ভারত তার প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে এই মুহূর্তে তার সম্পর্কটা ভালো নাই। প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ। সুতরাং সে খুনসুটি কাটা, কষ্ট দিয়া বিভিন্নভাবে এই কাজগুলো করে যাচ্ছে। যে ট্রান্সশিপমেন্ট আমরা দেখেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি গত অগস্ট মাসে বাংলাদেশের যে দায়িত্ব নিয়েছেন, তার পরবর্তীতে আমরা দেখছি তরতর করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রিজার্ভ, বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষ এবং বুদ্ধিদীপ্ত সুদৃঢ় চিন্তার মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার প্রমাণ আমরা ইতিমধ্যে চীন সফর, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসেছেন, এবং বিশ্বব্যাপী তার যে একটা পরিচিতি, তার যে মেধা, তার যে দক্ষতা, সৃজনশীলতা আছে, সেটি দিয়ে বাংলাদেশকে কি আস্তে 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 উপস্থাপন করতেছে। এইটা আমাদের পার্শ্ববর্তী দেশটা খুব ভালোভাবে নিচ্ছে না। আপনি দেখেন 24-এর আন্দোলনের ফলে 5ই আগস্ট একটা পরাজিত শক্তিকে, একটা রাষ্ট্রের জনগণ যাকে চায় না, তাকে সেখানে আশ্রয় দিয়ে ভারত সমস্ত বিশ্ব যে আন্তর্জাতিক পলিসি, তারপরে পররাষ্ট্র নীতি, আমি মনে করি, ব্যক্তিগত মনে করি, সেটিকে ভুলুণ্ঠিত করেছে। সে কখনো বাংলাদেশকে ভালোবাসে নাই, একটা দল, একটা ব্যক্তিকে ভালোবেসে একটা রাষ্ট্রের উপরে একটা খড়গ চালিয়ে দিচ্ছে এখন। তার একটা প্রমাণ আমরা কিন্তু দেখেছি যে আমাদের মধ্যে ইতিমধ্যেই ট্রান্সশিপমেন্ট বা কিছু বাণিজ্যিক সুবিধা তারা বাতিল করেছে। মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব যখন চীন সফর করলেন, এটি ভারত কখনো ভালোভাবে নেন নাই। তো এই চীন সফর থেকে আসার পরেই, এবং আপনারা জানেন আমাদের চিকেন নেক অথবা এই কথা নিয়ে কথা বলার পরে ভারত এটিকে আরো বেশি প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ে নিয়েছে। আর স্যার একটু আগে যে কথাটা বলেছেন যে তার যে মেধা, যোগ্যতা এবং তার যে বিশ্ব পরিস্থিতি, সেটি আমার পার্শ্ববর্তী দেশ যে নিজেকে মোড়ল ভাবে, জানি না কতটুকু মোড়ল, সে সেটি ভালোভাবে নিতে পারে নাই। ফলশ্রুতিতে কি করবে সে এখন? তার দেশের মধ্যে, তার রাজনীতির মধ্যেই আহ বিজেপি সরকার, জাট সরকার, তারা কিন্তু অনেকটা কোণঠাসা হয়ে যাচ্ছে। তখন সে কি করলো, বাংলাদেশের উপরে যে ট্রান্সশিপমেন্ট যে চুক্তিটা ছিল 2020 সালের 29শে জুন, ভারত সরকার আমাদের তাদের পোর্ট এবং ভূমি ব্যবহার করে আমাদের যে বিশ্ব বাণিজ্য সহজীকরণ এবং সরলীকরণের উদ্দেশ্য নিয়ে আমাদের একটি তাদের ট্রান্সশিপমেন্ট সুযোগ দিয়েছিল। আপনারা জানেন যে আমাদের এই ভারত, আমাদের প্রতিবেশী দেশ, যারা ভারতের পোর্টকে ব্যবহার করে আমাদের বিশেষ করে আমাদের গার্মেন্টস শিল্প যেটা আছে, প্রায় 36টা দেশে আমরা এখানে বাণিজ্য করতাম। এই জিনিসগুলো সাধারণ মানুষকে একটু জানা দরকার। আমাদের যে পোর্ট বা আমাদের বিমানবন্দর যেগুলো আছে ঢাকা বা চিটাগং, সেটা একটু আন্তর্জাতিক ক্যাপাবিলিটি তার এখনো সেই পর্যায়ে পৌঁছায় নাই।
তখন ইন্ডিয়া আমাদেরকে এই সুযোগগুলো দিল যে তাদের পোর্ট বা তাদের স্থল বন্দরগুলো ব্যবহার করে আমাদের এই গুডস গুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি সহ ইউরোপের সব দেশগুলোতে আমাদের এই গার্মেন্টস এর দ্রব্যগুলো রপ্তানি করা হতো। এখন কেন করতাম আমরা? ভৌগোলিক অবস্থানগত কারণেই যে ইন্ডিয়ান পোর্ট তারা আমাদের কাছ থেকে কিন্তু ভাড়া নিয়েছে। খেয়াল করেন, এটা কিন্তু ফিরে যায় নাই। যখন আব্দুল মাল মুহিত সাহেব আমাদের অর্থমন্ত্রী ছিলেন, যখন চিটাগাং পোর্টের কথা আপনি বলেছেন আমি ওখানে যাব, তখন যখন চিটাগাং পোর্টকে দেয়া হয় তাদেরকে ব্যবহার করে দেয়া হয় যে সেভেন সিস্টারে তাদের মালামাল গুলো যাবে, আমাদের পোর্ট ব্যবহার করবে, মংলা পোর্ট ব্যবহার করবে। তখন আমাদের সাংবাদিক বন্ধুরা জনাব আব্দুল মুহিত সাহেবকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কি পোর্টের ভাড়া নিবেন? তো উনি বলেছিলেন যে আমরা কি এতই খারাপ যে বন্ধুর কাছ থেকে আমরা টাকা নিব? কিন্তু ইন্ডিয়া কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে। চিটাগাং পোর্টের ইতিহাস যদি আপনাকে শোনাই, যে 1972 তে আমাদের সাথে কি করেছে, সেটি অবাক হয়ে যাবেন। আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে পোর্টের সুবিধা দিল, 36টা দেশে আমরা যে গার্মেন্টস শিল্প পাঠাইতাম, তাতে আমাদের পার কেজিতে গার্মেন্টস দ্রব্যের 0.5 সেন্ট থেকে $1 কম পড়তো। তাহলে আমরা একটু লাভবান হতাম এবং ইন্ডিয়া সেটি অর্থনৈতিকভাবে তারাও লাভবান হতো।